কয়েকটি স্ট্যাট দিয়ে শুরু করছি। 2025 সালে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 6টি টি-টোয়েন্টি, তার মধ্যে 5টি টি-টোয়েন্টি হেরেছে। টানা 5টি। প্রথমটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যেটা প্রথম টি-টোয়েন্টি ছিল সেটা জয়ের পরে এরপরে আরব আমিরাতের সঙ্গে পরের 2টি টি-টোয়েন্টি এবং পাকিস্তান সফরে গিয়ে টানা 3টি টি-টোয়েন্টি হেরেছে। এবং এই যে 5টা টি-টোয়েন্টি হেরেছে তার মধ্যে 3টাতে হেরেছে 190 প্লাস স্কোর করে। আর একটা তো ছিল 205 রান করে, যেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ছিল 205 রান করেও বাংলাদেশ হারতে হয়েছিল, হেরেছিল ওই ম্যাচটি। আর পাকিস্তানের সঙ্গে সর্বশেষ যে শেষ টি-টোয়েন্টি, আগে দুটো ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়ে ফেলেছিল, তারপরে এটা ছিল জাস্ট তৃতীয় টি-টোয়েন্টিটা ছিল হলো নিয়ম রক্ষার একটা ম্যাচ। এই ম্যাচটিতে বাংলাদেশ 196 রান করেও আসলে পাকিস্তানের সামনে পাত্তা পায়নি। সহজ জয় পাকিস্তান আসলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে। এখন বাংলাদেশ যে কয়েকটি ম্যাচ 5টি ম্যাচে টানা 5টি ম্যাচ হারলো, তারপরে 190 প্লাস ইনিংস খেলেও 3টি ম্যাচে হেরেছে। এই ম্যাচ হারার কারণ কি? এটা কি আসলে বাংলাদেশের বোলিংয়ের দুর্বলতা নাকি এখানে ক্যাপ্টেন্সির দুর্বলতা? সেটাই জানাবো এই ভিডিওতে। লাহোরের তৃতীয় টি-টোয়েন্টি হারের পর লিটন দাস বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছ থেকে বা দর্শকদের কাছ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে এই প্রক্রিয়া হয়তোবা সামনের দিকে আরো ভালোভাবে আমাদেরকে এগোতে হবে, যে ভুলগুলো আছে সেগুলো শুধরাতে হবে, যেগুলো আসলে টি-টোয়েন্টি ম্যাচ বা ওয়ান ডে টেস্ট যখনই বাংলাদেশ হারুক না কেন একটা শিক্ষামূলক ব্যাপার তাদের থাকে এবং সেই শিক্ষাটা পরবর্তী সিরিজ ম্যাচে তারা কাজে লাগাতে চায়। যেটা আসলে কতটুকু কাজে লাগাতে পারে এটা একটা বড় প্রশ্ন সবসময় এসেছে এবং এটা সংবাদ সম্মেলনে অনেকবারই জিজ্ঞাসা করা হয়েছে এবং তখন যে ক্যাপ্টেনই থাকুক, এখন লিটন দাস আগে যারা ক্যাপ্টেন্সির চেয়ারে বসেছিলেন বা টিম ম্যানেজমেন্টের যেই সংবাদ মাধ্যমের সামনে আসুক না কেন, তারা একই কথাই বলেন যে ভুল থেকেই তো শিক্ষা নিতে হয় এবং সেই শিক্ষাটা পরবর্তী সময় কাজে লাগাতে হবে। কিন্তু বাংলাদেশ আসলে ক্রিকেট কবে সেই শিক্ষাটা ঠিকঠাক কাজে লাগাতে পারবে সেটা সংযুক্ত আরব আমিরাতের কাছে, যে দলটা বাংলাদেশের টি-টোয়েন্টি অবশ্যই খুবই যে কারোর দিন হতে পারে, কারণ যেহেতু বিশ্বকাপের একটা ম্যাচ যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের কাছে মানে পরাজয় হবে, 2 ম্যাচ হারবে, প্রথম টি-টোয়েন্টি জেতার পরে পরের দুটো ম্যাচ হারবে, এটা আসলে মোটেও প্রত্যাশিত ছিল না, কিন্তু সেটি ঘটেছে। সেখান থেকে শিক্ষা বাংলাদেশ কতটুকু কাজে লাগাতে পারলো? ঠিক কয়েকদিন পরে ছিল পাকিস্তান সিরিজ, যে সিরিজে বাংলাদেশ আসলে 3টা ম্যাচেই হারলো। অর্থাৎ এখান থেকে কোনো শিক্ষামূলক কোনো কিছু বাংলাদেশ নিতে পারেনি। তাহলে এই সিরিজ থেকে মানে আসলে এই পাকিস্তান সফরের 3টি টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ আসলে কি শিক্ষা গ্রহণ করলো? শিক্ষা গ্রহণ করলো এটা যে পাকিস্তান থেকে বা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাংলাদেশ কতটা দূরে আছে, কতটা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা আসলে কতটুকু আছে, এইটা আসলে এই শিক্ষাটা হয়তো বা এখানে নেওয়ার আছে। তাছাড়া অন্য কোনো শিক্ষা আসলে পাকিস্তান সাপোর্ট থেকে নেওয়ার আছে কিনা, কারণ বাংলাদেশ তো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হেরেছে, যেটা বাংলাদেশ থেকে তারা আইসিসি সহযোগী দেশ। বাংলাদেশ টেস্ট খেলছে 25 বছর। পাকিস্তানের ক্রিকেটও পাকিস্তান যখন ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে, অনেক খেলোয়াড় চেঞ্জ হয়েছে, পাকিস্তানের ক্রিকেটও হলো নড়বড়ে। সেই পাকিস্তান ক্রিকেট তাদের জায়গা থেকে কতটুকু তারা ভালো করতে পারবে সেই চেষ্টাটা তারা এই সিরিজে দেখাতে চেয়েছিল এবং সেটা তারা টানা 3টি ম্যাচ বাংলাদেশের সঙ্গে জিতে তারা সেটা প্রমাণ করেছে। তাহলে বাংলাদেশ হারলোটা কি কারণে? এই যে পাকিস্তানের সঙ্গে যে 3টা টি-টোয়েন্টিতেই হারলো, এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2টো ম্যাচ টানা 5টি ম্যাচ যে হারলো, সে হারের কারণ সবসময় যেটা আমরা বাংলাদেশের সাইড ছিল যে বাংলাদেশের বোলিং ভালো, কিন্তু আসলে টি-টোয়েন্টি যেরকম করে ব্যাটিং করা উচিত সেই ব্যাটিংটা বাংলাদেশ করতে পারে না। কিন্তু যদি দেখা যায় সেটা হলো 205 রান করেছে, 196 রান করেছে, একটা ম্যাচে 191 রান করেছে, করার পরে বাংলাদেশ হেরেছে। অর্থাৎ ব্যাটিংয়ে কোনো সমস্যা আপাতত এই 5 ম্যাচ যদি হিসাব করা যায় সমস্যাটা ওইভাবে বলা যাবে না। মূল সমস্যা কি তাহলে বোলিংয়ে? আচ্ছা, বোলিংয়ের সমস্যাতে প্রথমে আসতে হবে যেটা, বাংলাদেশ আসলে এই সিরিজে বাংলাদেশের যেহেতু বড় একটা শক্তির জায়গা হয়ে গিয়েছিল পেস বিভাগটা, সেইখানে আসলে বাংলাদেশ মুস্তাফিজকে পায়নি। দিল্লি ক্যাপিটালসের হয়ে উনি আইপিএল খেলতে গিয়েছিলেন, কিন্তু আইপিএল খেলার মাঝপথে আসলে খেলতে উনি ইনজুরিতে পড়েন, যে কারণে আসলে পাকিস্তানে উনি যেতে পারেননি। এরপরে হলো নাহিদ রানা তার ব্যক্তিগত কারণে, যেটা আসলে উনি পরিষ্কার না করলেও যেটা আসলে গুঞ্জন আছে যে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে যখন ভারত পাকিস্তানের যে সংঘাত হয় তখন একটা যে পরিস্থিতি ছিল, সেই কারণে উনি আসলে আবার পাকিস্তানে যেতে চাননি, যদিও রিশাদ হোসেন গিয়েছেন। এরপরে বাংলাদেশ পায়নি হলো তাসকিন, যেহেতু ফিটনেসের তার ঘাটতি আছে, এই সিরিজের স্কোয়াডে আসলে ছিলেন না। শরীফুল ইসলাম
পাকিস্তান সিরিজে ছিলেন, স্কোয়াডে ছিলেন এবং তিনি মাঠেও নেমেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তিনি আসলে আগের ম্যাচটা মানে দ্বিতীয় টি-20তে উনি খেলার সময় ইনজুরিতে পড়ে উনি মাঠ থেকে বের হন এবং পরবর্তী সময় আসলে তৃতীয় টি-20 তিনি খেলতেই পারেননি। এরপরে হলো বাংলাদেশ যাকে ডেকে নিয়ে গেছে মুস্তাফিজের চোটের কারণে, যিনি বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি হলো খালেদ। কিন্তু সে খালেদও আসলে তার যে সামর্থ্য বলেন বা টি-20টা একটা নিজের প্রমাণ করা, তিনি টেস্ট খেলেন কিন্তু সাদা বলে ক্রিকেটেও যে তিনি ভালো করতে পারেন একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। এখানে ম্যাচে ছিলেন হাসান মাহমুদ, তিনি তার আসলে টি-20 বলেন বা গত সাম্প্রতিক সময়ে যে তার যে পারফরমেন্স, সে পারফরমেন্সের ধারে কাছেও যেতে পারেননি। তানজিম সাকিব তিনি মূলত আসলে পাকিস্তানে তাকে অবশ্যই একটা জায়গায় বলতে হবে যে উনি একটা জায়গা করেছেন, সেটা হলো একটা হাফ সেঞ্চুরি একটা ম্যাচে খেলেছেন। ব্যাটিং হিসেবে, ব্যাটসম্যান হিসেবে তার একটা মুনশিয়ানা তিনি দেখাতে পেরেছেন, কিন্তু বোলিংয়ে ছন্ন ছাড়া বোলিং। পেস বোলিং এর পরে যদি আমি স্পিনে আসি, স্পিনেও একই অবস্থা। স্পিন বিভাগে রিশাদ হোসেন এই PSL এ কিছুদিন আগেই পাকিস্তানে খেলেছেন। এই সিরিজটা, বাংলাদেশ সিরিজটা শুরুর আগেই তিনি PSL খেলেছেন, কিন্তু তাকে কি পাওয়া গেল? তিনি 50-55 রান পর্যন্ত তিনি খরচ করেছেন। বোলিং এ আসলে সেরকম ধারে ছিল না। শেখ মেহেদী উনি আসলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খুব একটা ভালো করতে পারেনি, পাকিস্তানে এসে ভালো করতে পারেনি। তিনি আসলে জায়গা হারালেন। কার কাছে হারালেন? আরাক মেহেদীর কাছে, মানে মেহেদী মিরাজের কাছে। মেহেদী মিরাজটা একটু এদের যদি বলা যায় যে সবার পারফরমেন্স যদি বোলিং বলা যায়, তাহলে সেক্ষেত্রে মানে মন্দের ভালো আর কি, সে জায়গাটাতে তিনি ভালো করতে পেরেছেন। তো বোলিং বিভাগের এই দুর্বলতা অবশ্যই বাংলাদেশের সাম্প্রতিক যদি কয়েক বছর দেখা যায় যে স্ট্রং একটা জায়গা ছিল বাংলাদেশ, সেই জায়গাটা বাংলাদেশ এই পাকিস্তান সিরিজে সেটা দুর্বলতা হিসেবে সামনে এসেছে। তো এইটাকে শুধু বোলিং এর দুর্বলতা বলা যায়? এখানে কি নেতৃত্ব বা ক্যাপ্টেন্সির ব্যাপারটাকে এখানে বলা যায় না? ক্যাপ্টেন্সির ব্যাপারটা উঠে আসতে পারে এখানে। লিটন দাসের ক্যাপ্টেন্সির কিছু জায়গা যদি দেখা যায়, তার নেতৃত্বের মধ্যেও কিছুটা একটু হলেও মানে প্রশ্নবোধক বা প্রশ্ন রাখার মতো জায়গা আছে। সে জায়গাটা কোন রকম তিনি তার বোলিং বিভাগকে মানে যতটুকু শক্তি আছে, যদিও তার মেইন বোলারদেরকে তিনি পাননি, কিন্তু যতটুকু শক্তি আছে সেই শক্তিটাও তিনি আসলে প্রপার ইউজ করতে পারেনি। কোন বোলারকে কখন ইউজ করতে হবে, এখন যখন এই বোলারটা এখন এই অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে এই ব্যাটসম্যান এগেইনস্টে আসলে কোন বোলারকে নিয়ে আসলে, পেস বোলিং না স্পিন বোলিং, কাকে নিয়ে আসলে ভালো হবে, সেই জায়গাটা উনি আসলে ঠিকঠাক মতো করে ম্যানেজমেন্টের জায়গাটাতে তার ঘাটতি ছিল। এছাড়া ফিল্ড সেট আপে একটা বড় একটা প্রবলেম ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজে, কিন্তু ফিল্ডিংয়েও বেশ দুর্বলতা দেখা গিয়েছে। সেখানেও একটা দায়ভার ক্যাপ্টেন এর উপর যায়। আর লিটন যেহেতু মাত্র তার ক্যাপ্টেন্সি শুরু করেছেন, সেখান থেকে হয়তোবা সামনে থেকে আরো শিখবেন, আরো ভালো মতো মানে জায়গাটা ইমপ্রুভ করবেন, যেটা তিনি বারবারই বলেছেন। তিনি 2026 সাল পর্যন্ত যেহেতু সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা তিনি কাজে লাগাবেন সামনের ম্যাচগুলোতে। সেই সুযোগটা আসলে কতটুকু তিনি কাজে লাগাতে পারবেন, গত 6 টি-20-র মধ্যে 5টিতে বাংলাদেশ যেভাবে হেরেছে, তাতে ইমপ্রুভের জায়গাটা ভালো জায়গায় যাবে, পজিটিভ হইতে যাবে, নাকি এটা আসলে ডিমোটিভেট করবে লিটনকে, সেটা আসলে সময় বলে দিবে। কিন্তু বাংলাদেশের টি-20 ক্রিকেটের অবস্থা যে ভালো নেই, সেটার বড় প্রমাণ সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টানা 5টি ম্যাচ হারা। সে জায়গা থেকে অবশ্যই আমরা আশা করব সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেই শ্রীলঙ্কা সিরিজ যেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে নতুন টি-20-র আবার নতুন করে একটা জাগরণ বা জয়গান যেন বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে দেখাতে পারে, সেই প্রত্যাশাই থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।